সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আরব বসন্ত নামের গণ আন্দোলনে সিরিয়ায় 2011 সালে শুরু হওয়া গৃহযুদ্ধ থেমে গিয়েছিল। গত 4 বছরেরও বেশি সময় ধরে দেশটির পরিস্থিতি ছিল অনেকটাই শান্ত, কিন্তু আকস্মিক এক ঝড়ো হাওয়ায় সব ওলটপালট হয়ে গেছে। বিদ্রোহীদের মাত্র 12 দিনের ঝটিকা অভিযানে পতন হয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের। তিনি সপরিবারে দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। তার পতনের মধ্য দিয়ে আরেকটি প্রশ্ন সামনে চলে এসেছে, তা হচ্ছে মৃতপ্রায় আরব বসন্ত কি আবার ফিরে আসছে? সিরিয়ার মতো কি আরব বিশ্বের অন্য দেশগুলোতেও জোরালো হবে আরব বসন্তের হাওয়া? এ ব্যাপারে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। বাশার আল আসাদ ও তার পিতা হাফিজ আল আসাদের গত 54 বছরের পারিবারিক শাসনের এমন করুণ অবসান কেন হলো তা নিয়ে আগামীতে অনেক চিন্তাভাবনা ও গবেষণা হবে। প্রাথমিকভাবে বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের সমর্থক দুই দেশ রাশিয়া ও ইরানের পক্ষ থেকে আগের মতো সমর্থন না পাওয়ায় ও নিজের সেনাবাহিনীর মনোবল ভেঙে পড়ার কারণেই বাশারের পতন হয়েছে অপ্রত্যাশিতভাবে। প্রেসিডেন্ট বাশারের সমর্থনে ও একই সাথে হিজবুল্লাহকে সমরাস্ত্র সরবরাহে সিরিয়ায় ইরানের দীর্ঘদিনের জোরালো সামরিক উপস্থিতি ছিল। অন্যদিকে 2016 সালে সিরিয়ার বিদ্রোহীদের দমনে আলেপ্পো নগরীতে ব্যাপক বোমা হামলা করেছিল রাশিয়া। সে সময় মূলত রাশিয়ার সামরিক শক্তির জোরেই ক্ষমতায় টিকে গিয়েছিলেন বাশার আল আসাদ। গত 27শে নভেম্বর হায়াত তাহরির আল শাম বা HTS নামের বিদ্রোহী গোষ্ঠীর শুরু করা ঝটিকা হামলার মুখে প্রেসিডেন্ট বাশারের সমর্থনে আগের মতো আর এগিয়ে আসেনি দেশ দুটি। অন্যদিকে বিদ্রোহীদের হামলার মুখে সরকারি বাহিনী কার্যত আত্মসমর্পণ করে, ফলে 12 দিনের মাথায় পতন ঘটে আসাদ সরকারের। 8ই ডিসেম্বর সকালে দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন বাশার আল আসাদ। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব বৈরুতে ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় প্রায় নির্মূল হয়ে গেছে। ইরান নিজেও ইসরায়েলের আর এক দফা হামলা মোকাবেলা করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে রাশিয়া এখন ব্যস্ত ইউক্রেন যুদ্ধ নিয়ে। এছাড়াও ইরাকের ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের যোদ্ধারাও বাশার সরকারের পাশে এসে দাঁড়াতে রাজি হয়নি। সব মিলেই পরিস্থিতি বাশারের বিরুদ্ধে চলে যায়। এই পরিস্থিতির দায় অবশ্য বাশার আল আসাদকেও নিতে হবে। রাশিয়া, ইরান ও তুরস্কের মধ্যস্থতায় এবং জাতিসংঘের সহায়তায় বিদ্রোহীদের সাথে বাশার সরকারের সমঝোতা হয়েছিল কাজাখস্তানের রাজধানী আস্তানায়। তার ধারাবাহিকতার রক্ষায় বাশারের অস্বীকৃতি সংশ্লিষ্ট সবাইকে ক্ষুব্ধ করেছিল। সেই চুক্তির সময় বলা হয়েছিল বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে ধারাবাহিক আলোচনার মাধ্যমে সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করা হবে, কিন্তু পরে আর সে পথে পা মারাননি বাশার। বরং তিনি বিদ্রোহীদের উপর দমন নীতি অব্যাহত রাখেন, আর এর ফল তাকে পেতে হল ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার মাধ্যমে। 2017 সালে সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের সমঝোতার আগে পর্যন্ত চলমান গৃহযুদ্ধে অন্তত 5 লাখ মানুষ নিহত হয়েছেন। 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। কিন্তু এরপরও বিদ্রোহীরা বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরাতে পারেনি। কিন্তু এবার HTS এর 12 দিনের ঝটিকা অভিযানেই কুপকাত হয়েছে বাশার। আর এই 12 দিনের যুদ্ধে নিহত হয়েছেন মাত্র 910 জন মানুষ। এ থেকে স্পষ্ট সরকারি বাহিনীর দিক থেকে কার্যত কোনো প্রতিরোধী আসেনি। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পো সহ কয়েকটি গুরুত্বপূর্ণ নগরীর দখল অনেকটা অনায়াসে নিয়েছেন বিদ্রোহীরা। তবে বাশার আল আসাদের অনুগত বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন নগরী থেকে পালিয়ে যাবারও সুযোগ করে দিয়েছেন, কারণ বিদ্রোহীদের আহ্বানে সাড়া দিয়ে সরকারি বাহিনীর শত শত সদস্য পক্ষ ত্যাগ করে যুদ্ধের ময়দান ছেড়ে চলে যেতে রাজি হয়েছিল। বিভিন্ন নগরী দখলের পর বিদ্রোহীরা সেখানে কারাগারগুলোর বন্দীদের মুক্ত করে দিচ্ছেন।
সিরিয়ার সেদানিয়া কারাগারে এমন বন্দীও আছেন যাদেরকে বাশারের পিতা হাফিজ আল আসাদের সময় থেকে আটক করা হয়েছিল। হাফিজ আল আসাদ 2000 সালে মারা গেলেও সেই বন্দীরা এখনও কারাগারেই আছেন। বাশার আল আসাদের পতনের পর এই বন্দীরা এখন মুক্ত। এদের অনেকে মনে করছেন হাফিজ আল আসাদ এখনও ক্ষমতায় আছেন এবং ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এসে তাদেরকে কারাগার থেকে মুক্ত করছেন। কোনো দেশের কারাবন্দীরা বাইরের জগতের সাথে একেবারে বিচ্ছিন্ন হলেই কেবল তারা তথ্য প্রবাহের বর্তমান যুগেও এমন অন্ধকারে থাকতে পারেন। সিরিয়ার কারাগারের পরিস্থিতি এতটাই ভয়াবহ, কোনো বন্দী তাদের নাম পর্যন্ত ভুলে গেছেন। বাশার আল আসাদের পতন এদের জীবনে নতুন আলোর বার্তা নিয়ে এসেছে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS এর এবারের ঝটিকা অভিযানে সহযোগিতা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এর আগে তিনি সিরিয়ার কুর্দি বিদ্রোহী গোষ্ঠী YPG'র বিরুদ্ধে যৌথভাবে সামরিক অভিযান চালানোর ব্যাপারে বাশারের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু বাশার তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ এরদোয়ান HTSকে সমর্থনের পথ বেছে নেন। সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর উপর নতুন করে জোরালো আক্রমণ শুরু করার বিষয়ে 6 মাস আগেই তুরস্কের সঙ্গে যোগাযোগ করে। আঙ্কারার পক্ষ থেকে সম্মতি দেয়া হয়। প্রেসিডেন্ট এরদোয়ান এর মাধ্যমে এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা করেছেন। বাশারকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও একই সাথে YPGকে দমন করা, তার সেই চেষ্টা সফল হয়েছে। এর আগে আরব বসন্তের শুরুতেই এই গণ আন্দোলনের প্রতি জোরালো সমর্থন জানিয়েছিলেন তিনি। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটেছিল। আরব বিশ্বের আঞ্চলিক ভূ রাজনীতিতে অনেকটাই একঘরে হয়ে পড়েছিল আঙ্কারা। কিন্তু তুরস্কের সহায়তায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে। আরব বিশ্বে নতুন অবস্থান তৈরি হয়েছে তুরস্কের। কাতারের রাজধানী দোহায় সম্প্রতি অনুষ্ঠিত আরব পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সম্মেলনের মধ্যমণি হয়ে ওঠেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। অন্যদিকে সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি যাতে আক্রান্ত না হয় তা নিশ্চিত হতে তুরস্কের দ্বারস্থ হন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। যে বিদ্রোহীরা একসময় রুশ বিমান হামলায় জীবন হারানোর আতঙ্কে থাকত, তাদের কাছেই আজ সিরিয়ায় নিজেদের বিমান ও নৌঘাঁটির নিরাপত্তা চাইতে হচ্ছে রাশিয়াকে। সিরিয়ার বাশার আল আসাদের পতন ধীরে ধীরে মরে যাওয়া আরব বসন্ত নামের গণ আন্দোলনকে পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ তৈরি করে দিল কিনা, সেই প্রশ্নটিও এখন সামনে এসে গেছে। আরব বিশ্বের স্বৈরশাসক রাজা, বাদশাহ ও যুবরাজরা গণতান্ত্রিক এই আন্দোলনকে মাটি চাপা দিতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। এ কাজে তারা ব্যয় করেছেন বিপুল অর্থ, কিন্তু গণতান্ত্রিক অধিকারের জন্য শুরু হওয়া সেই আন্দোলনের আগুন এখনও যে পুরোপুরি নিভে যায়নি তা সিরিয়ার ঘটনায় নতুন করে প্রমাণিত হয়েছে ইতিমধ্যেই। তিউনিসিয়া, মিশর সহ সব দেশেই এখনও সেই আন্দোলনের ঢেউ পুরোপুরি থেমে যায়নি। খ্যাতিমান সাংবাদিক, সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের সহ প্রতিষ্ঠাতা ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ডেভিড হার্স্ট মনে করেন, আরব বসন্তের থেমে যাওয়া ঢেউয়ের পুনর্জন্ম হতে পারে সিরিয়া থেকেই। তার মতে তিউনিসিয়া ও মিশরের আন্দোলনকারীরা সত্যিকার অর্থে সিরিয়ার বিদ্রোহীদের মতো ততটা বিপ্লবী ছিলেন না। তিউনিসিয়া ও মিশরে সরকার বিরোধী আন্দোলন হয়েছে মূলত মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বে। আর মুসলিম ব্রাদারহুডের ডিএনএতেই প্রকৃত বিপ্লবের চেতনা নেই। থাকলে মিশরে আন্দোলনের মাধ্যমে গঠিত মোহাম্মদ মুরসির সরকার তৎকালীন সেনাপ্রধান আল সিসির ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে ক্ষমতা হারাত না, মুরসিকেও জেলখানায় মরতে হতো না। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ডেভিড হার্স্ট মনে করেন, সিরিয়ার বিদ্রোহীরা বাশার আল আসাদের সরকারকে উৎখাত করার মাধ্যমে যে সাফল্য পেয়েছে তা এই অঞ্চলের অন্য দেশগুলোর আন্দোলনকারীদেরকে উৎসাহিত করবে। ফলে সিরিয়া হয়ে উঠতে পারে আরব বসন্তকে নতুন উদ্যমে ছড়িয়ে দেওয়ার প্রধান কেন্দ্র। একই সাথে সিরিয়ার নতুন বিপ্লবী শাসক গোষ্ঠী ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সশস্ত্র লড়াইয়েও সমর্থন দেবে বলে মনে করেন ডেভিড হার্স্ট।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।